রাখাইনে মানবিক সহায়তা প্যাসেজ প্রতিষ্ঠায় নীতিগতভাবে সম্মত সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ। জুলাই গণহত্যার মামলায় আগামী মাসের শুরুতেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার। আল জাজিরাকে ডক্টর ইউনুস। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন। দ্রুত ভোট চায় বেশিরভাগ বামপন্থী দল। দেরি হলে দেশ অনিশ্চয়তায় পড়ার শঙ্কা। সংস্কারে একমত হওয়ার বিষয়ে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন দাবি বিএনপির। ধর্ষণের শিকার লামিয়ার আত্মহনন। জুলাই আন্দোলনের শহীদ বাবার কবরের পাশে দাফন। শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। এবং অবশেষে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করল পিএসসি। ৮ দফার সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রাখাইনে মানবিক প্যাসেজ প্রতিষ্ঠায় নীতিগতভাবে সম্মত সরকার। রোববার বিকেলে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানান তিনি। এ সময় ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে উপদেষ্টা বলেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমে এর সমাধান চায় বাংলাদেশ। প্রায় ৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে অনুপ্রবেশ করে আসছে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী। ১৯৭৮ আর ৯২ সালে ২ লক্ষাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালেও ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা আর গণহত্যার মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে। বর্তমানে কক্সবাজার আর ভাসানচরের ক্যাম্পে আছে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে রাখাইন স্টেটের সঙ্গে বাংলাদেশের একটি মানবিক প্যাসেজ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় এসেছে, যাতে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর মধ্য দিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, সীমান্তের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে। কাজে আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই প্রতিবেশীর এমন মুখোমুখি অবস্থান চায় না বাংলাদেশ। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসী হামলার পর ভারতের গুজরাটে ধরপাকড়ে ১,০০০-এর বেশি বাংলাদেশিকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পায়নি মন্ত্রণালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের আরাকানকে আলাদা রাষ্ট্র করে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের প্রস্তাব দিয়েছে জামায়াত। এতে চীনা কমিউনিস্ট পার্টিকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে দলটি। এদিকে প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের সময়সীমায় সমর্থন জানিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার তাগিদ দিয়েছে জামায়াত। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দলটির নেতারা জানান, সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের অবস্থানের ব্যাখ্যায় সন্তুষ্ট ইইউ। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রোববার দুপুরে দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। দলটির প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আলোচনায় স্থান পায় সংখ্যালঘু ও নারী অধিকার বিষয়েও।
সাক্ষাৎ পর্ব শেষে সাংবাদিকদের দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংখ্যালঘু ও নারী অধিকারের রক্ষার বিষয়ে জামাতের ব্যাখ্যায় সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন। সুষ্ঠু ভোটের জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার পক্ষে দলটি। যার যার অধিকারের ব্যাপারে জামাত অত্যন্ত সচেতন, দৃঢ় এবং প্রত্যেকে তার রাইটস ভূমিকা পালন করবে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টসে আরও বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। এদিকে সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির সাউথ এশিয়ান জোনের ডিজি সহ ৩ সদস্যের প্রতিনিধি দলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করে জামাতের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নায়েবে আমির জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের আরাকানকে পৃথক রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছেন তারা। এতে চীনকে ভূমিকা রাখার আহ্বানও তাদের। আমরা বলেছি যে ফুড, ক্লথিং এবং মানবতার শেল্টার এটা কোনো সমাধান না। আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটি যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারবে। একটা ইন্টারন্যাশনাল যদি রিপেট্রিয়েট কমিটি থাকে যারা সকলে মিলে এই সমস্যার সমাধান এখানে করতে পারবে। শিক্ষা খাতে স্কলারশিপ সুবিধা সহ ব্লু ইকোনমিতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতিনিধি দলের ভূমিকা রাখার আহ্বানও জানায় জামাত। ডিপ সি পোর্টের মাধ্যমে যে ব্লু ইকোনমি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘমেয়াদের সংস্কার কার্যক্রম নয়, বরং দ্রুত নির্বাচনের পক্ষে দেশের বেশিরভাগ বামপন্থী দল। নেতাদের অভিযোগ, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হচ্ছে এমন অভিযোগ করে নেতারা বলছেন, পক্ষপাত দুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা রয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন করেই নির্বাচন আয়োজনের তাগিদ এসব দলের। হাসান ওয়ালির প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। দলটির সাধারণ সম্পাদক বলছেন, মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব। সবগুলো দল কিন্তু এই এমসিকিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ, সেগুলো জমা দিচ্ছে। তাহলে সেখান থেকে বের করো কয়টা বিষয়ে একমত আছে, সেগুলো না করে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে, মুখের মাধ্যমে ঐক্যমতের নামে সময়ক্ষেপণ করছে। জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয় এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ঐক্যমতের সনদে সাইন করো, এটা তো দরকার নাই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, একটা রেগুলার গভর্নমেন্ট না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ মানে বাইরের হস্তক্ষেপ, দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে। নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাত দুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের। তাদের ছত্রছায়া বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন। তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে। আওয়ামী লীগের জোট সঙ্গী ছাড়া বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঐকমত্য তৈরি হওয়ার বিষয় নিয়ে গণতান্ত্রিক উত্তরণের আশাবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। দ্বিমত থাকার বিষয়ে ভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে বিজয়ীরা দেশ পরিচালনা করবেন বলে জানান নেতারা। এদিকে সংবিধান সংস্কারের সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংস্কার সভা নির্বাচন চায় জেএসডি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে কথা বলেন দুই দলের নেতারা। 5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐকমত্য তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার গণসংহতি আন্দোলন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে বৈঠক করেছে কমিশন।
এদিন সকাল 10টায় গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শুরু হয়। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে দলটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানান, গণতান্ত্রিক রূপান্তরে ঐকমত্যের উপর জোর দিয়েছে তার দল। রাষ্ট্র সংস্কারে দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। জনগণ যদি এই সংস্কার মৌলিকভাবে করার ম্যান্ডেট দেয় আগামী সংসদকে, তাহলে এই সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে হবে। কাজে এক্ষেত্রে আদালত একে চ্যালেঞ্জ না করে উল্টো একে সুরক্ষা দেওয়ার দায়িত্বের মধ্যে যাবে। সেই দিক থেকে সংস্কার টেকসই হবে। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, পুঞ্জীভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সে ঐক্য বজায় রাখতে হবে। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। এরপর দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্র পুনর্নির্মাণে জাতীয় সনদ ঐতিহাসিক ভূমিকা রাখবে। সংবিধান সম্পর্কিত সমস্ত সংস্কারগুলো হবে আগামী জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার সভার নির্বাচনের মধ্য দিয়ে। পরিষ্কার করতে বলতে চাই, শুধু একটি জাতীয় সংসদ নির্বাচন এই সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার করতে পারে বলে আমরা মনে করি না। সেই জন্য আমরা সেই নির্বাচন, একটাই নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে আমরা বলতে চাই সংবিধান সংস্কার সভার নির্বাচন। গত 20 মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। 39টি দলের কাছে মতামত চেয়ে চিঠি দিয়েছিল কমিশন। বিজয় সূচিত হয়েছে, কিন্তু হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে বিজেপির সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, ঐকমত্যের বাইরে কোনো সংস্কারের সুযোগ নেই। আর বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচন দিতে কালক্ষেপণ করলে অনিশ্চয়তায় পড়তে পারে দেশ। দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার, নির্বাচন, আগামী দিনের কর্মপন্থা নিয়ে বৈঠক করেছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। প্রায় পৌনে 1 ঘন্টা বৈঠক করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নেতারা। কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। সংস্কার আপনারা করেন, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া সেই সংস্কার যদি হয়, তাহলে সেই সংস্কার খুব কঠিন হবে না, খুব শক্তভাবে থাকবে না। সংস্কার নিয়ে যেসব বিষয় ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ, আপনি এটার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। নির্বাচিত সরকার ছাড়া রাজনীতি, অর্থনীতি সহ সার্বিক বিষয়ে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও দাবি করেন দুই দলের নেতারা। নির্বাচনের রোডম্যাপ অতি সত্বর দিয়ে এই সংশয় থেকে জাতিকে মুক্ত করে দেয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু, 66 টন তৈরি পোশাক নিয়ে সরাসরি গেল স্পেন। ভারতের চেয়ে কম খরচে রপ্তানিকারকদের সেবা দিতে কাজ করছে সরকার। ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে 15 দিনের আলটিমেটাম দিয়েছে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এনসিপি সহ 3 দলের নেতারা। জাতীয়র আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 27 সেপ্টেম্বর দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে কাউন্সিলরদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে 7 মাস পর রোববার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধিদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। সংগতি জানায় এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টির নেতারা। যাচাই বাছাই শেষে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের অবিলম্বে পুনর্বহালের দাবি জানান তারা। স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে অচিরেই অবিলম্বে তাদেরকে এই পদে পুনর্নিয়োগ দেওয়া হোক। এই কাউন্সিলরদেরকে যৌক্তিক বিধিমালার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে প্রশাসক হিসাবে অনতিবিলম্বে নিয়োগ দিলে এই সংকটের সমাধান করতে হবে। সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা নাই, ফেয়ার ভোটের মধ্যে দিয়ে জিতে এসেছেন, তাদেরকে আপনি আবার কাউন্সিলর পদে বসান অথবা স্থানীয় সরকার নির্বাচন দেন, কিছুতে একটা করতে হবে। পরে সরকারকে 15 দিন সময় দিয়ে কাউন্সিলরদের পুনর্বহালের আলটিমেটাম দেন অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদেরকে পুনর্বহাল করুন, আমরা এই দেশের জনগণের যে দুঃখ দুর্দশা আছে আমরা সাথে থেকে লাঘব করতে চাই। আমাদেরকে আন্দোলনে নামাতে চান, আমরা যদি আন্দোলন করি তাহলে কিন্তু অনেক বড় আন্দোলন কিন্তু আমরা করতে পারি। শূন্য পদ পূরণ হলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কমে আসবে বলে জানান বক্তারা। আমি সরকারি দলেরও কোনো নেতা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এই তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের পক্ষ থেকে পিএসসি সদস্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে 8 দফার সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিসিএস পরীক্ষার জট নিরসন সহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। বিক্ষোভ অনশন করে বিসিএস এর সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা, হয়রানি বন্ধ, প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রশ্ন ফাঁস হওয়া 46তম বিসিএস বাতিল সহ 8 দফা দাবি জানিয়ে আসছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। রোববার রাতে টিএসসিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই হাজির হন পিএসসির এক সদস্য ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলনকারীদের অনশন ভাঙিয়ে আগামী 8 মে ঘোষিত লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। 8 তারিখে অনুষ্ঠিতব্য যেই 46তম বিসিএস এর রিটার্ন পরীক্ষার ডেট ছিল সেটা স্থগিত করা হয়েছে এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের আরও যেই সংস্কার প্রস্তাবগুলো রয়েছে, দ্বিতীয় একটি পিএসসি করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়াও আরো অনেকগুলো সংস্কারের চিন্তা সরকারের আছে। এমন খবরে কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করলেও শিক্ষার্থীরা বলছেন শুধু পরীক্ষা স্থগিত করলেই হবে না, 8 দফার সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 24 ঘন্টার মধ্যে আমাদের লিখিত নোটিশ লাগবে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। রাজু ভাস্কর্যে বিকেল 5টায় আমরা গণজমায়েত কর্মসূচি দিয়েছি। আগামী 8 মে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু করেন একদল চাকরি প্রত্যাশী। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সিলেট বিমানবন্দর থেকে শুরু হলো কার্গো ফ্লাইট। প্রথম দিন 66 টন গার্মেন্টস পণ্য নিয়ে সরাসরি স্পেন যাচ্ছে চার্টার্ড ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। বাণিজ্য ও বিমান উপদেষ্টা জানান, ভারতের চেয়ে কম খরচে রপ্তানিকারকদের কার্গো সেবা দিতে কাজ করছে সরকার। স্বাধীনতার পর ঢাকার বাইরে থেকে এই প্রথম কার্গো ডেডিকেটেড সার্ভিস শুরু হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আকাশপথে বহুমুখী পণ্য রফতানির নতুন দুয়ার হিসেবে শুভ সূচনা করল সিলেট বিমানবন্দরের কার্গো সার্ভিস। রোববার ওসমানী বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের মাধ্যমে পণ্য নিতে বিকাল 4:45টার দিকে সিলেট পৌঁছায় পোশাক ব্যবসায়ীদের ভাড়া করা এয়ারবাসের 330 মডেলের চার্টার্ড ফ্লাইট। এরপরই কার্গো বিমানটিতে বিভিন্ন গার্মেন্টস পণ্য ওঠায় গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীরা। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই উদ্যোগ ভারতের চেয়ে কম ব্যয়ে সুযোগ মিলবে পণ্য রফতানির। বন্ডেড ফ্যাসিলিটি দিয়ে চিটাগংকে এবং সিলেটকে এই মুহূর্তেই ডাইভার্ট ফ্রেটার দিয়ে হেল্প করা উচিত। তাহলে হবে কি আমাদের প্রাইস যেমন কমে যাবে, ডিমান্ডের তুলনায় সাপ্লাই যখন বেড়ে যাবে রেট অটোমেটিক্যালি কমে যাবে। প্রাথমিকভাবে সিলেট থেকে সপ্তাহে 2 দিন পরিচালিত হবে কার্গো ফ্লাইট, এমনটাই জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। ইডিএস মেশিনটা যদি আমি এখানে পাঠাতে পারি
তাহলে দ্রুততম সময়ের মধ্যে প্রসিজার করে আমাদের সার্টিফিকেশন করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকে এর সার্টিফিকেশন করতে হবে, করে আমরা ওখান থেকে কার্গো অপারেশন শুরু করব। আমাদের আশা প্রতি সপ্তাহে 2টা করে কার্গো অপারেশন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য ও বিমান উপদেষ্টা বলেন, ভারতের চেয়ে অনেক কম খরচে রফতানিকারকদের কার্গো সেবা দিতে কাজ করছে সরকার। যেটা হয় যে কারণে আমাদের ব্যবসায়ীরা দিল্লি, ব্যাঙ্গালোর এবং কলকাতা এয়ারপোর্ট ব্যবহার করে, আমরা শুধু ওই কস্ট মিট করব না, আমরা ওই কস্টের থেকেও এক্সিড করব। উপদেষ্টা আরো বলেন, ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে রফতানি খাতকে অবকাঠামো বান্ধব করে বহুমুখী সুবিধা দিতে চায় সরকার। আমাদের যে শুধু সক্ষমতা বৃদ্ধি না, আমাদের কম্পাটিটিভনেস আমরা বাড়িয়েছি। একত্রিতভাবে আমরা দেশকে আগিয়ে নিয়ে যাব। কার্গো সার্ভিসের একাধিক উইন্ডো চালু হওয়ায় ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময়ে পণ্য রফতানিতে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, সিলেট। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি কন্টেইনার হ্যান্ডলিংয়ে গতি আনতে আরও 12 ধরনের কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল বন্দরের পরিবর্তে এখন থেকে অফ ডকেই খালাস হবে। অফ ডকগুলোর সক্ষমতার ঘাটতি থাকলেও বন্দরের অনুরোধে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ইস্যু করা এক চিঠিতে 12 ধরনের পণ্য বন্দরের পরিবর্তে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে আমদানি পণ্য স্থানান্তর, মালামাল আনস্টাফিং এবং ডেলিভারির অনুমতি দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, মিথানাইল, গ্লিসারলের মতো কেমিক্যাল যেমন রয়েছে তেমনি রয়েছে স্টেপল ফাইবার, কুইক লাইম সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল। এনবিআর বিভিন্নভাবে যাচাই বাছাই করে রিস্ক ফ্যাক্টর বা বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে ওগুলো যাচাই বাছাই করে আরও 12টা পণ্যকে নতুনভাবে ইনক্লুশন করেছে। এমনিতে আমদানি করা কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত বিপজ্জনক কার্গো নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বছরের পর বছর ডেলিভারি না নেওয়ায় এসব বিপজ্জনক কার্গো বন্দরের জন্য আগুন ও দুর্ঘটনার ঝুঁকি হয়ে উঠেছিল। স্পেসিফিক কিছু আইটেম ছাড়া, যেগুলো খুবই ক্রুশিয়াল আইটেম বা এই ধরনের কিছু ছাড়া সবগুলো আইটেম যেন ডিপো থেকে ডেলিভারি হয়। ফুল কার্গো যদি আমরা পোর্ট থেকে বেরিয়ে যাওয়ার যদি আমাদের সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে অবশ্যই আরও অনেক ডিপো আসবে এবং সেটা যদি হয় তাহলে বন্দরের আজকে এই ক্রাইসিসটা থাকবে না। 1996 সালে কার্যক্রম শুরু করা 19টি অফডকের দায়িত্ব দেওয়া হয়েছিল খালি কন্টেনার হ্যান্ডেলিংয়ের। 2000 সালে দায়িত্ব দেওয়া হয় রফতানি পণ্য হ্যান্ডেলিং, আর 2006 সালে 9 ধরনের পণ্য, সবশেষ 2025 সালে আরও 12 ধরনের পণ্য হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন 21টি অফডককে অন্তত 50 ধরনের পণ্য হ্যান্ডেলিং করতে হবে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে তাদের সে সক্ষমতা রয়েছে কিনা। চট্টগ্রাম বন্দরের মোট হ্যান্ডেলিংয়ের 17% সম্পন্ন হয় অফডকগুলোতে। তবে অফডকের সক্ষমতা এখনও 33% অব্যবহৃত বলে দাবি অফডক মালিকদের সংগঠন বিগডার। বহু বছর ধরে চাইছি যে চট্টগ্রাম বন্দরের মধ্যে থেকে সব ধরনের আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ করে তা অফডকে নিয়ে আসা হোক। অবশ্য 1.5 বছর আগে বেসরকারি অফডক সীতাকুণ্ডের বিএম ডিপোতে কেমিক্যাল থেকে সৃষ্ট আগুনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পূর্বাচলে রাজুকের প্লট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এর আগে 10 এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা আলাদা 3 মামলায় 13 এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 21 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। তদবির বাণিজ্যের অভিযোগে 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির খোঁজে গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে দুদক। এর আগে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে এপিএসদের দুর্নীতির তদন্ত দাবিতে দুদক চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নেতারা। অভিযুক্তদের 15 দিনের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন তারা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবের বিরুদ্ধে 100 কোটি টাকার তদবির বাণিজ্য টক অব দ্য কান্ট্রি। অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
পরে মার্চ টু দুদক কর্মসূচি পালনে দুদক কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। এক পর্যায়ে 6 সদস্যের প্রতিনিধি দল কথা বলেন দুদক চেয়ারম্যান আব্দুল মমিনের সঙ্গে। তদবির বাণিজ্যের তদন্ত ও অভিযুক্তদের আইনের আওতায় আনতে 15 দিনের আলটিমেটাম দেয় যুব অধিকার পরিষদ। দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যকরী দুদকের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। পরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা 2 উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে। গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। এদিন 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও 40 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ 11 আসনের সাবেক এমপি কাজিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোলায় বাস শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার প্রতিবাদে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়ন। এতে রোববার সন্ধ্যা থেকে জেলার অভ্যন্তরীণ 5টি রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। রোববার বিকেলে চরফ্যাশন বাজারে যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজি চালকরা অনন্যা পরিবহনের একটি বাসের চালক ও শ্রমিকদের মারধর করে। ঘটনার পর বাস ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিক ইউনিয়ন। এদিকে এখন পর্যন্ত 10টির বেশি সিএনজি বাস ডিপোতে আটকে রেখেছে শ্রমিক ইউনিয়নের লোকজন। জাতীয় নির্বাচনের ঠিক একদিন আগে রক্তাক্ত কানাডার ভ্যানকুভার। দেশটিতে ফিলিপিন্সের একটি ঐতিহ্যবাহী উৎসব চলাকালে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় 11 জন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির চালককে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়েও পরিষ্কার নয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কানাডার ভ্যানকুভারের ইস্ট 41 এভিনিউ ও ফ্রেজার স্ট্রিট এলাকায় চলছিল ফিলিপিন্স কমিউনিটির লাপু লাপু উৎসব। ঠিক সেই সময়ে একটি গাড়ি দ্রুত গতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। মুহূর্তে এই উৎসবের আনন্দ পরিণত হয় আতঙ্কে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি কোনো ধরনের সতর্কতা ছাড়াই লোকজনের উপর উঠে যায়। এরপর ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের দল। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। অনেকেই মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে অনুমান করা কঠিন, কারণ ভুক্তভোগীদের অঞ্চল জুড়ে একাধিক হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনাটির সত্যতা এবং ভুক্তভোগীদের পরিবারের প্রতি সম্মান রেখে আমি এই মুহূর্তে কোনো সংখ্যা বলতে পারছি না। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। তদন্তের স্বার্থে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে তথ্য। এই ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে চালককে আটক করেছে পুলিশ। তবে আটককৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। জাতীয় ভোটের ঠিক একদিন আগে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভ্যানকুভারের ফিলিপিন্স কমিউনিটিতে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এছাড়া পুরো ঘটনা তদন্তে বিশেষ দল গঠন করা হয়েছে। দ্রুতই ঘটনার পেছনের মূল কারণ প্রকাশ করা হবে বলে আশাবাদী স্থানীয়রা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন আল আইন কালচারাল সেন্টারের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করেন কয়েক হাজার প্রবাসী। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি খ্যাত শহর আলাইনে প্রায় 1.5 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। এই অঞ্চলের প্রবাসীরা বাংলা সংস্কৃতি চর্চায় অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটা অগ্রগামী। এখানে প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ কালচারাল সেন্টারের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে এবার উদযাপিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মনে হচ্ছে যে আমরা দেশে আমাদের নববর্ষ সেলিব্রেট করছি, নববর্ষ উদযাপন করছি। সবাই মিলে এখানে অনেক অনেক আমাদের বাঙালি ভাই ভাবি বাচ্চা কাচ্চা সবাই উপস্থিত হয়েছে, খুবই ভালো লাগছে। সবাই পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে বৈশাখী করতে পেরে অনেক আনন্দিত। বাঙালি সংস্কৃতি
ভুলে যেতে বসে তাদেরকে আমরা স্মরণ করে দিয়েছি মাঝে মধ্যে অনুষ্ঠানের মাধ্যমে। স্থানীয় একটি ফার্ম হাউসে দিনব্যাপী ছিল নানা আয়োজন। বাংলার চিরায়ত ঐতিহ্য ধারণ করে স্থানটিও সাজানো হয়েছে চমৎকারভাবে। বৈশাখী ঘরনার নাচ গান আবৃত্তি কৌতুক সহ নানা পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে এই অনুষ্ঠান। পান্তা ইলিশ সহ নানা দেশীয় খাবারের সমারোহ ঘটে। ছিল বাংলার কুটির শিল্প সহ ঐতিহ্যবাহী নকশায় সমৃদ্ধ নানা রকম পোশাকের স্টল। দেশি মাছ, আপনারা যে কোনো ধরনের দেশি মাছ দেশির সাথে পেয়ে যাবেন আমাদের কাছে। আয়োজকরা জানান দেশের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলার চিরায়ত ইতিহাসের সঙ্গে পরিচয় করে দিতেই তাদের এই উদ্যোগ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৈশাখী কনসার্টে গানে গানে মাতিয়ে তোলেন দেশীয় জনপ্রিয় শিল্পীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে পর্তুগালে। রোববার দেশটির রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নববর্ষের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের। দেশীয় আমেজে বর্ষবরণ উৎসব উদযাপনের সুযোগ পাওয়ায় খুশি তারা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে রোববার বর্ণিল সাজে সাজানো হয় পর্তুগালের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ। স্টলে স্টলে ছিল দেশীয় নানা পিঠা সহ হরেক রকম খাবারের সমারোহ। জামদানি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেন প্রবাসী বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন থাকায় বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় দূতাবাস প্রাঙ্গণ। বিশেষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় প্রবাসী শিশু কিশোররা। দেশীয় বিভিন্ন খেলাধুলার আয়োজন দারুণ উপভোগ করে তারা। সেই সঙ্গে স্টলে স্টলে থাকা চটপটি, ফুচকা সহ দেশীয় নানা মুখরোচক খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পান প্রবাসীরা। একটু দেরিতে হলেও দেশীয় আমেজে নতুন বছরকে বরণ করে নিতে পেরে খুশি তারা। আমি নতুন ভাবে বেঙ্গলি কালচারের সাথে খুব বেশি নিজেকে কানেক্ট করতে পারতেছি। আমাদের দেশীয় যে ঐতিহ্য সেই কাঠের কিছু অর্নামেন্টস নিয়ে আজকে আমরা এসেছি। আশা করছি সবার ভালো লাগবে এবং আমরা খুব আনন্দিত এরকম একটি উৎসবে আসলে জয়েন করতে পেরে। অনুষ্ঠান সফল করতে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি প্রবাসীদের ধন্যবাদ জানান পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। কমিউনিটি নিয়ে আমরা তাদেরকে নিয়েই করার চেষ্টা করেছি, যাদেরকে আমরা পেয়েছি এই অল্প সময়ের মধ্যে আয়োজন করা। বিদেশে তো আসলে বুঝতেই পারেন এখানে যোগাযোগ করা, সবাই ব্যস্ত, সবাই বিভিন্নখানে থাকেন। সে কারণে আমরা যা সাড়া পেয়েছি আমরা এতে এনকারেজ। আমরা আগামীতে ইনশাআল্লাহ আরো ভালোভাবে করব। বর্ষবরণের গান, নৃত্য সহ সাংস্কৃতিক নানা আনন্দ আয়োজনে মুখর ছিল দূতাবাস প্রাঙ্গণ। বৈশাখ শুরুর প্রায় 2 সপ্তাহ পরেও দূতাবাসের আয়োজনে বর্ষবরণ উৎসবে উৎসাহের কমতি ছিল না পর্তুগাল প্রবাসীদের। নানা আয়োজনে দিনভর মেতেছিলেন তারা। সেই সাথে প্রবাসীদের দেশীয় সংস্কৃতির স্বাদ দিতে ভবিষ্যতেও এমন আয়োজনের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ দূতাবাস, এমনটাই আশা প্রবাসীদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কলিন্সে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কলোরাডো স্টেট ইউনিভার্সিটি আয়োজিত বর্ষবরণে অংশ নেন বৃহত্তর ফোর্ট কলিন্সে বসবাসরত বাঙালিরা। স্থানীয় সময় শনিবার দুপুরে CHU এর ইউনিভার্সিটি ভিলেজ সেন্টারে বাঙালির এই উৎসবে আনন্দে ভাগাভাগি করে নেন অংশগ্রহণকারীরা। শাড়ি, পাঞ্জাবি সহ রং বেরঙের পোশাক পরে নববর্ষ উদযাপনে অংশ নেন সবাই। বৈশাখের রং, বাংলার ঐতিহ্য ও উৎসব পার্বণের স্মৃতিচারণ, গান, কবিতা আর আড্ডায় মেতে ওঠেন সবাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাখাইনে মানবিক সহায়তা প্যাসেজ প্রতিষ্ঠায় নীতিগতভাবে সম্মত সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ। জুলাই গণহত্যার মামলায় আগামী মাসের শুরুতেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার, আল জাজিরাকে ডক্টর ইউনূস। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন। এবং দ্রুত ভোট চায় বেশিরভাগ বামপন্থী দল। দেরি হলে দেশ অনিশ্চয়তায় পড়ার শঙ্কা। সংস্কারে একমত হওয়ার বিষয়ে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন দাবি বিএনপির। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।